আমার কি শুনতে পাওয়া যাচ্ছে? Yes, sir. অ্যাটেন্ডেন্স টুকু নিয়ে ফেলি, সবাইকে জয়েন করতে বলি। অ্যাটেন্ডেন্স প্লিজ। 1007, সাদিকুল ইসলাম নাই। 1009, Present, sir. 1053, Present, sir. 1077, Present, sir. 1101, Yes, sir. 1003, Present, sir. 1007, 7, Sharia, 1009, 1009, 1011, Present, sir. 1013, 1013, Present, sir. 1019, Present, sir. Present, sir. 1019, Present, sir. 1021, Present, sir. 1023, Present, sir. 1025, Imran, 1027, 1033, 1033, 1035, 1045, Present, sir. 1049, 1051। Present, sir. আচ্ছা, আমার নেটওয়ার্ক কি ক্লিয়ার আছে? একটু রেসপন্স করেন তো। আমি যে কথা বলছি ক্লিয়ার স্যার শোনা যাচ্ছে? ক্লিয়ার শোনা যাচ্ছে স্যার। ক্লিয়ার না? আচ্ছা, ঠিক আছে। কত ছিলাম? ওয়ান 1049 হয়েছিল। আমি লাস্ট কততে রুল কল করলাম? 1049 পর্যন্ত নিয়েছিলেন। প্রেজেন্ট আচ্ছা, দিয়েছি। 1051, Present, sir. 1035. Present, sir. কত? To 1035. 1053, Present, sir. 1055, Yes, sir. 1065, Yes, sir. 1067, Yes, sir. 1075, Yes, sir. 1079, 1079, ইলিয়াস। 1081, Yes, sir. 1085, Yes, sir. 1089, Arnab, 1089, 1097,
1097 Sharia. 1103 Present, sir. 1109 Present, sir. 111 Present, sir. 113 Present, sir. Present, sir. 117 Present, sir. Present, sir. 123 123 125 125 প্রেজেন্ট স্যার। Present, sir. আমার কাছে আমার আমার সাউন্ড কাছে আমার sound ডাবল হচ্ছে কেন? double হচ্ছে। 129 129 Present, sir. 131 Present, sir. 133 Present, sir. কেউ বাকি আছে? Sir, 1025. 1025 ইমরান। আর কেউ? স্যার 21 ব্যাচের 1009 1009 পারমিন সুলতানা। নেক্সট আর কেউ? Sir, 1007. Present, sir. 20 ব্যাচে Sir, 21 batcher, sir. 21 এর 1007 স্যার 33 33 নেক্সট আর কেউ? 20 ব্যাচের 7 বাকি আর 21 ব্যাচের 79 89 97 ওকে স্যার ক্লাস রেকর্ডের পারমিশনটা দিলে ভালো হয়। কে করবে? শাফিন হচ্ছে শাফিন? ইয়েস স্যার। আমাদের যে সিলেবাসে কিন্তু অনেকগুলো টপিক এবং স্কেটার, এক একটা টপিক এক একটা ম্যাটেরিয়ালের মধ্যে। তো আমরা তো সব কভার না করতে পারলেও ম্যাক্সিমাম একটু ট্রাই করবো টাচ করতে, কিন্তু এখন যেটা হয়েছে যে এই যে এখানে যে টপিক গুলো লাস্টের দিকে প্রচুর টপিক আছে, মানে এক জায়গায় নাই। বাংলা ব্যাংকিং যে ম্যাটেরিয়াল গুলো আমার কাছে আছে এক একটা দেখতে পাচ্ছি এক এক জায়গায়। তো আমি একটু একটু ওই টপিক ইয়েগুলো থেকে ম্যাটেরিয়াল গুলো তো পড়াবো, কিন্তু আমি ম্যাটেরিয়াল কিছু আপলোড দিয়ে রাখছি, ওগুলা তো সব পড়তে পারবেন না, সব পড়া সম্ভব না, মানে একটা ম্যাটেরিয়াল পড়াই 6 মাসে সম্ভব না। সো যে টপিক গুলো আমরা একটু কাভার করি ওই টপিক গুলো ওখান থেকে পড়ে পড়ে একটু নিজেরা নোট করে ফেলবেন, যাতে পরে খুঁজে পেতে প্রবলেম না হয় যে এই টপিকটা পড়াইছে স্যার এই জায়গা থেকে, এটা আমরা নিজের মতো করে একটু নোট করি, লিখি বা কোশ্চেন রেডি করে করে সেটার আনসার গুলো করি। ঠিক আছে, আমরা আজকে একটু দেখবো যে ক্রেডিট রিস্ক নিয়ে। লাস্ট ক্লাসে আমরা শুরু করছিলাম যে একটা মেটেরিয়াল থেকে ক্রেডিট রিস্ক, সেটা ছিল ক্রেডিট অপারেশন, যে ম্যাটেরিয়ালটা আমি আপলোড করেছিলাম, যে জেনারেল ব্যাংকিং না, এই কিছু টপিক আবার ক্রেডিট ক্রেডিট রিলেটেড, ক্রেডিট রিস্ক। এইখান থেকে আমরা কি দেখছিলাম লাস্ট ক্লাসে? মনে আছে? হোয়াট ইজ ক্রেডিট, দেন টাইপস অফ ক্রেডিট, যে টাইপস অফ বরোয়ার, লোনস এন্ড অ্যাডভান্স, এগুলা টাইপস গুলো আমরা পড়ছিলাম। দেন তারপর এখান থেকে আরেকটা টপিক কি দেখছিলাম, রিলেশনশিপ গুলা দেখি নাই আমরা। এখানে ক্রেডিট পলিসিটা, তাই না, পলিসির কম্পোনেন্ট গুলা, ক্রেডিট পলিসি কি এবং এটার যে কম্পোনেন্ট গুলা বা যে টপিক গুলা থাকে ক্রেডিট পলিসিতে ডিসকাশনের, সেই জিনিসগুলো আমরা একটু দেখছিলাম। এখানে আরেকটা টপিক দেখছিলাম কোয়ালিটিজ অফ এ গুড বরোয়ার, যে ওয়েন ব্যাংক সিলেক্ট
a borrower in that case what are the issues the bank should consider, যে কি কি জিনিসগুলো অ্যাকচুয়ালি দেখা উচিত একটা ব্যাংকের, বা একজন borrower কি কি কোয়ালিটি গুলা থাকলে হি or she is considered as the good borrower। তো এই তো কিছু পয়েন্ট এখান থেকে পড়ছিলাম। আর এই যে টাইপস অফ ক্রেডিট গুলা ছিল, এই টাইপস গুলার ফিচার্স গুলা, যে এক একটা ক্রেডিট তো এক এক রকম, এর কিছু ফিচার্স এখানে দেওয়া ছিল ক্রেডিট গুলা, এই পর্যন্ত। ঠিক আছে, ইসলামিক ব্যাংকিং ক্রেডিট। তারপরে প্রিন্সিপালস অফ সাউন্ড লেন্ডিং, এটাতে তো আর ইয়ে করি রে, আমরা যাচ্ছিলাম যে ক্রেডিট রিস্ক নিয়ে কিছু বলবো। এগুলো ক্রেডিট ম্যানেজমেন্টের পার্ট, সব তো সম্ভব না পড়ানো। আমরা একটু রিস্কটা দেখি, যে ক্রেডিট বা লোন দিলে লোনে যে রিস্ক গুলো আছে। ক্রেডিট রিস্ক স্কোরিং, স্যার 102 পেজ। হুম সো এইটা আমরা শুরু করবো। এই যে আমরা দেখলাম যে ডিফারেন্ট টাইপস অফ লোন অর ক্রেডিট ইজ প্রোভাইডেড বাই দ্য ব্যাংক টু ইটস ক্লায়েন্ট। এখন ব্যাংকের রিস্কটা কিসে এখানে, যে হোয়াট উড হ্যাপেন আফটার অ্যালাউইং অর ডিসবার্সিং দ্য ক্রেডিট টু দ্য বরোয়ার, কি হতে পারে। এখন একটা হলো যে ক্রেডিট দেওয়ার অবজেক্টিভ হলো ব্যাংক প্রফিট করবে, ব্যাংকের ইনকাম বাড়বে, এবং যে লোনটা বা প্রিন্সিপাল অ্যামাউন্ট দিয়ে ডিসবার্স, এটা অবশ্যই ব্যাক করবে রিটার্নার। ইফ দেয়ার ইজ এনি চান্স অফ নট রিটার্নিং দ্য প্রিন্সিপাল অ্যামাউন্ট, যে আমি যে টাকাটা দিলাম এইটা যতটুকু পোর্শন বা যতটুকু অংশ বা ফুল অ্যামাউন্ট যদি রিটার্ন না করে, এইটাই হচ্ছে ব্যাংকের লস। এই লস হতে পারে, দ্যাট দ্য প্রবাবিলিটি অফ লস ইজ কল্ড রিস্ক, যে আমরা যে লসটাকে when we can quantify the loss or uncertainty it is called risk। তো আমরা একটা ঘটনা ঘটতে পারে, এটাকে যখন আমরা বলছি যে হ্যাঁ এতটুকু লস হতে পারে, দ্যাট ইজ দ্য কোয়ান্টিটি ভ্যালু, তখনই আমরা এটাকে বলছি যে রিস্ক বা লস। তো এইখানে আমরা দেখবো যে কনসেপ্ট এন্ড টাইপস অফ ক্রেডিট। শুরু স্টার্টিং ইউ সি ক্রেডিট রিস্ক ইজ দ্য প্রবাবিলিটি, হ্যাঁ, ক্রেডিট রিস্ক ইজ দ্য probability that the borrower will not be able to pay accrued interest or repay principal amount of loan according to terms specified in the credit agreement। এই যে ক্রেডিট এগ্রিমেন্টে যে এগ্রিমেন্ট অনুযায়ী বরোয়ার রিপে করতে পারবে না, এটা ইন্টারেস্ট হতে পারে, প্রিন্সিপাল অ্যামাউন্ট হতে পারে, এই যতটুকু পারবে না প্রবাবিলিটি, এটা কি বলছি রিস্ক। এই লাইনটাই ইউ ক্যান রাইট অ্যাজ ক্রেডিট রিস্ক, ডেফিনেশন অফ ক্রেডিট রিস্ক। ইন আদার ওয়ার্ড, it is the probability of default, okay, default or unable to pay or not pay, default on the part of the borrower to act as per the agreement। Credit risk comes from a banks dealing with individual, corporate, bank, non-bank financial institutions or a sovereign, মানে একটা দেশের ক্ষেত্রে হতে পারে। It may arise due to inability or unwillingness to perform। It may stem from on balance sheet and off balance sheet activities। Credit risks not only include default risks but also downgrade risks। As a result of excessive credit risks, bank profitability or capital adequacy and cash flows are adversely affected। এখন হলো যে ক্রেডিট রিস্ক হলে কি হয়, ক্রেডিট রিস্ক কি করে, বলছে ক্রেডিট রিস্ক শুধুমাত্র তার প্রফিটকে কমায় দেয় না, ক্রেডিট রিস্ক হলে তার যে ক্যাপিটাল আছে এইটাও অ্যাডিকুয়েসি, মানে যতটুকু ক্যাপিটাল থাকার কথা এই ক্যাপিটালটাও কমে যায়। অ্যাট দ্য সেম টাইম তার ক্যাশ ফ্লো অ্যাডভার্সলি এফেক্ট হয়, মানে টাকা ফেরত আসে না। আমরা
বুঝতেই পারছি যে কোনো ধরনের লস উইদিন দ্য বিজনেস when there is any loss of business that reduce or decrease the actual fund or capital of the business, basically ওনার্স ইকুইটিটা কমে যায় লসের কারণে। তা আমরা এখানে ক্রেডিট রিস্ক কাকে বলে বা ক্রেডিট রিস্কটা কি ইন্ট্রোডাকশনে পেয়ে যাব। দেন বলছি যে টাইপস, কত ধরনের ক্রেডিট রিস্ক হতে পারে। এইখানে বলছি যে দুই ধরনের ক্রেডিট রিস্ক হতে পারে। এই আহ, এই যে ক্রেডিট রিস্ক হচ্ছে বেসিক্যালি টু টাইপস। একটা হচ্ছে স্ট্যান্ড অ্যালোন ক্রেডিট রিস্ক বলা হচ্ছে, আরেকটাকে বলা হচ্ছে পোর্টফোলিও ক্রেডিট রিস্ক। হ্যাঁ, স্ট্যান্ড অ্যালোন or transaction credit risk, another one is portfolio credit। and stand alone রিস্কটা কি, ইন্ডিভিজুয়াল ক্লায়েন্টের সাথে যেটা জড়িত, যে আমি আপনাকে টাকা দিলাম, আপনি টাকাটা ফেরত দিলেন না, এইটা হচ্ছে কি আমার যে ইন্ডিভিজুয়াল মানে ক্লায়েন্ট বা কাস্টমারের সাথে যে লসটা হলো, এটাকে বলছে স্ট্যান্ড অ্যালোন রিস্ক। ইট রেফার টু লস ইন দ্য ইভেন্ট অফ ডিফল্ট or in the event of decline in the borrower's credit rating or grade। যে ডিফল্ট হয়ে যেতে পারে, অথবা borrowers এর কি হচ্ছে, তার ক্রেডিট রেটিং বা তার গ্রেডটা কমে যাচ্ছে। ক্রেডিট রেটিং গ্রেড, এই গ্রেডটা মনে রাখবো, গ্রেডিং করা ক্রেডিটের আমরা দেখবো কত ধরনের গ্রেড। therefore স্ট্যান্ডালোন ক্রেডিট রিস্ক ইনক্লুড বোথ ডিফল্ট রিস্ক এন্ড ডাউনগ্রেডিং রিস্ক। তার মানে স্ট্যান্ডালোন ক্রেডিট রিস্ক দুই ধরনের, একটা হলো ডিফল্ট হয়ে যেতে পারে, টাকা ফেরত না দিতে পারে, আরেকটা হলো তার অবস্থানটা ডাউনগ্রেডেড হয়ে যেতে পারে। Risk, it occurs mainly from banks' failure to select good borrower with a viable project। এটা সাধারণত এই স্ট্যান্ডালোন রিস্কটা কেন হয়, ব্যাংক যখন ফেল করে, কি ফেল করবে, একটা ভালো বরোয়ার সিলেক্ট করতে ফেল করে এবং একটা ভালো প্রজেক্ট সিলেক্ট করতে ফেল করে। যে ভালো প্রজেক্ট সিলেক্ট করতে ফেল করলে এন্ড বরোয়ার সিলেক্ট করতে ফেল করলে, তাহলে এইখান থেকে টাকা লস হবে। যে লোনটা দেওয়া হলো, এই লোনের টাকা ফেরত আসলো না, অথবা যে ইন্টারেস্ট পাওয়ার কথা ছিল সেই ইন্টারেস্টটা ফেরত আসলো না, তখন এটাকে বলা হচ্ছে স্ট্যান্ডালোন ক্রেডিট রিস্ক। পোর্টফোলিও রিস্কটা কি, পোর্টফোলিও হচ্ছে যে ওভারঅল ব্যাংক অনেকগুলা ইন্ডিভিজুয়াল রিস্ক লোন থাকবে, এই লোনগুলা সব ব্লেন্ডিং একসাথে করে ওভারঅল যে রিস্ক, সেটাই আমরা বলছি পোর্টফোলিও রিস্ক। তো বলছে পোর্টফোলিও রিস্ক ইট অ্যারাইজ when the economy as a whole does not perform well, or when credit portfolio is not well diversified। It has two dimension, systematic risk and concentration risk। এই পোর্টফোলিও রিস্কটা মূলত ম্যানেজমেন্টের ফেলিওরের কারণে হয়, অথবা ইকোনমিক ফেলিওর কারণে হয়। এখন এখানে কিছু রিস্ক আছে ম্যানেজমেন্ট কন্ট্রোল করতে পারে, কিছু রিস্ক আছে ম্যানেজমেন্টের হাতে থাকে না। যেমন ধরেন যে ইকোনমিক পলিটিক্যাল কন্ডিশন খারাপ হওয়ার কারণে বা ইকোনমিক কন্ডিশন খারাপ হওয়ার কারণে কোনো একটা ব্যাংক ফেল করলো বা লস হলো, তাহলে এটা বলছে যে আনকন্ট্রোলেবল, এটার মধ্যে ব্যাংকের কোনো ইন্ডিভিজুয়াল কন্ট্রোল নাই। ঠিক আছে, আরেকটা হচ্ছে যে ব্যাংক নিজে থেকে কি করলো, যে ওই লোন দিতে গিয়ে পোর্টফোলিও, যে আমি এখানে বেশি দিব, এখানে কম দিব, হ্যাঁ, এই সিলেকশন, পোর্টফোলিও সিলেকশনের মধ্যে যদি সে কোনো ভুল করে, তাহলে তার কি হতে পারে, লস হতে পারে। তো এখানে বলছে দুই ধরনের লস হয়, একটা হচ্ছে কনসেন্ট্রেশন, অ্যানাদার ওয়ান ইজ সিস্টেমেটিক। পোর্টফোলিও কনসেন্ট্রেট করা, ঠিক আছে। সো কনসেন্ট্রেশন আমরা নিচে দেখবো যে কনসেন্ট্রেশন মানে কি, একটা কোনো একটা পার্টিকুলার ক্লায়েন্টকে, পার্টিকুলার সেক্টরকে বেশি গুরুত্ব দেওয়া, সেটাই হচ্ছে কনসেন্ট্রেশন। তো কনসেন্ট্রেশনের কারণে রিস্ক হতে পারে, অথবা বলছে সিস্টেমেটিক রিস্ক হতে পারে। এখন ডিফল্ট, যে ডিফল্টার আমরা বলি, ডিফল্টার কাদের বলি, যে লোন ডিফল্ট করছে মানে কি, রিপে করতে পারে নাই বা করে নাই। হ্যাঁ, এই ডিফল্ট কেন হতে পারে, বলছে টাইপস অফ ডিফল্ট। ডিফল্টটা কি বলছে, টেকনিক্যাল ডিফল্ট occur when borrower breach the terms and condition of the loan agreement। টেকনিক্যাল ডিফল্টের কথা বলছে যে বড়োয়ার কি করবে, লোন এগ্রিমেন্টের টার্মস এন্ড কন্ডিশন গুলো ব্রিচ করবে, সে দিবে না, পারবে না দিতে, বা টার্মস এন্ড কন্ডিশনে যা আছে ওইটা সে মিট করতে পারলো না। স্ট্র্যাটেজিক ডিফল্ট বলছে occurs when a borrower undertake a strategy not to repay the loan। হ্যাঁ, একটা হচ্ছে যে আমার লোন এগ্রিমেন্ট ব্রিচ করলাম, এটা হচ্ছে টেকনিক্যাল ডিফল্ট। আর স্ট্র্যাটেজিক ডিফল্ট বলছে সে একটা স্ট্র্যাটেজি নিচ্ছে নট টু রিপে দ্য লোন, এমন একটা টেকনিক সে অ্যাপ্লাই করছে সে যেন লোনটা না দেওয়া লাগে, সেটাকে বলছে স্ট্র্যাটেজিক ডিফল্ট। পেমেন্ট ডিফল্ট occurs when a borrower fails to pay the installment of the loan on time।
এটা হচ্ছে পেমেন্ট ডিফল্ট, আর একটা ইকোনমিক ডিফল্ট occurs where a borrower has less amount of asset at market value than the liability when the liability are greater than asset, সেটাকে বলছি ইকোনমিক ডিফল্ট। এটা হলে তো সে লোন দিতেই পারবে। Why is credit risk management important for bank? আমরা বুঝতেই পারছি যে গত লাস্ট ক্লাসে বলছিলাম যে ডিপোজিট ম্যানেজমেন্টের চেয়ে ডিপোজিট ইজ ইম্পর্টেন্ট টু ব্যাংক, বাট ডিপোজিট ম্যানেজমেন্টের চাইতে ক্রেডিট ম্যানেজমেন্টটা মোর ইম্পর্টেন্ট, কারণ এখানে ফেল করলে তার ব্যাংকের অনেক কোনোভাবে ব্যাংক মানে সার্ভাইভ করাটাই টাফ। বলছে ইম্পর্টেন্সটা কি ক্রেডিট ম্যানেজমেন্টে, বলছে ক্রেডিট ইজ দ্য মেইন সোর্স অফ আর্নিং অ্যান্ড ক্যাশ ফ্লো অফ এ ব্যাংক। If the quality of bank credit declines, it adversely affects income, cash flow, and capital adequacy of the bank. তিনটা জিনিস এফেক্ট করে। Cash flow problem may lead to credit crunch and failure to pay the depositors on time. হ্যাঁ, যদি ক্যাশ ফ্লোটা কমে যায়, সে নতুন করে যেমন লোন দিতে পারবে না, আবার ডিপোজিটরের টাকাও দিতে পারবে না। Erosion of depositors' confidence may result from the failure to pay, and such erosion of confidence may invite bank failure. মানে খেয়াল করেন, আমরা বলছি রিলেশনশিপটা কি, ডিপোজিটর একটা, আমরা যখন ডিপোজিটের কথা বলি ডিপোজিট, আর এই পাশে আমার হচ্ছে আমরা বললাম লোন। এখন একটাতে হচ্ছে এখানে ডিপোজিটর থাকবে, এই ডিপোজিটর দ্বারা থাকবে, তারা ডিপোজিট দিবে, এদিকে বড়োয়ার থাকবে। এখন আমরা জানি এই বড়োয়ার যে ইন্টারেস্টটা পে করবে, এইটার থেকে তার ইনকাম হবে, আর এই ডিপোজিটরকে তাকে পেমেন্ট করতে হবে ইন্টারেস্ট এক্সপেন্স। এখন যত বেশি আমি লোন দিতে পারবো, তত বেশি আমার কি হবে, ইনকাম হবে। এখন কোশ্চেন হলো, এই বেশি লোন দিতে পারবো কখন, ডিপোজিটর কি করলে? হ্যাঁ, কি হলে আমরা বেশি লোন দিতে পারবো? বেশি যত বেশি বেশি আমরা মানে ব্যাংক যত বেশি ডিপোজিট কাজ আনতে করতে পারবো, পারি। তাই না? যত কম ডিপোজিট আনতে পারবো, আমি কি বেশি লোন দিতে পারবো? না স্যার। তাহলে ডিপোজিটের সাথে লোনের একটা পজিটিভ রিলেশনশিপ, ডিপোজিট বেশির সাথে ব্যাংকের ইনকামের একটা কি পজিটিভ রিলেশনশিপ। এখন কোশ্চেন হলো যে একটা ব্যাংক, যেমন ধরেন এখন কি হচ্ছে বাংলাদেশের কন্ডিশনে, যে এখন অনেকগুলা ব্যাংক, যেমন আইসিবি ইসলামিক ব্যাংক, এটা আপনারা জানেন যে অনেক আগের একটা ওরিয়েন্টাল, আল বারাকা, ওরিয়েন্টাল, ঠিক আছে, তারপর আইসিবি ইসলামিক ব্যাংক, এরকম এটা কয়েকটা নাম বদল হয়ে এটা এখন আইসিবি ইসলামিক ব্যাংকে আছে। এই ব্যাংকটার অবস্থা অনেক বছর ধরেই খারাপ, কিন্তু ইসলামিক ব্যাংক সহ বাকি যে 7-8টা ইসলামিক ব্যাংক আছে সবার অবস্থা খুব ভালো ছিল। বিশেষ করে ইসলামিক ব্যাংক বাংলাদেশ, যেটা যে টপ মোস্ট, মানে এটার আশেপাশেও কোনো ব্যাংক ছিল না একটা সময়। ধরেন যে 2007, 8, 9, 10 ওই সময়টাতে ইসলামিক ব্যাংক করতো 3,000 কোটি টাকা প্রফিট। তার সেকেন্ড হাইস্ট প্রফিট যেটা একবার সম্ভবত ন্যাশনাল ব্যাংক ছিল 700 কোটি টাকা। মানে একটা ব্যাংকের 3,000 কোটি টাকা হলো ফার্স্ট পজিশন, সেকেন্ড পজিশনে যে সে হলো 700 কোটি টাকা। তার মানে 2,300 কোটি টাকা হলো তাদের মধ্যে ডিফারেন্স, ফার্স্ট এন্ড সেকেন্ড এর মধ্যে। তার মানে এখন চিন্তা করে যে কত ভালো অবস্থায় ছিল। এখন এই ব্যাংকের অবস্থা খারাপ। আমরা যারা ডিপোজিটর, তারা এখন টাকা রাখতে গেলে, আগে ইসলামিক ব্যাংক ডিপোজিট রাখতে চাইতো না, যে ভাই আর রাখো না, আমরা এত টাকা রাখতে পারতেছি না, মানুষ এমনি যে জমা রাখতো। কোনদিন ইসলামিক ব্যাংক কখনোই ডিপোজিটরদের কাছে এসে বলে নাই যে ভাই আপনি আমার ব্যাংকে ডিপোজিট রাখেন।
সেই ব্যাংক এখন আপনাকে যদি বলা হয় ইসলামী ব্যাংকে 20 লাখ টাকা জমা রাখেন, ডিপোজিট করেন, আপনি কি 10 বার চিন্তা করবেন যে আরে ইসলামী ব্যাংকে রাখবো, যদি টাকাটা না দিতে পারে? একটা সময়ে ডিপোজিটর থেকে বলেও নাই, বের করে দিছে যে না ভাই আমরা আর পারবো না, দিবেন না ডিপোজিট, আমরা রাখতে পারবো না, তাও মানুষ নিয়ে ডিপোজিট রাখতো। কেন? কারণ ব্যাংকের ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ অনেক ভালো ছিল, আর আইডিওলজিক্যাল কারণে, ইসলামিক কনসেপ্টের কারণে অনেকে সেখানে নিয়ে টাকা রাখতো, উইদাউট ইন্টারেস্টও টাকা রাখতো, মানে প্রফিট, ইন্টারেস্ট তো না, ওরা প্রফিট, যে আমাকে প্রফিটও দিতে হবে না, তারপরেও ইসলামিক কারণে আমি ইসলামী ব্যাংকে টাকাটা রাখতে চাই, এরকম ডিপোজিটরও ছিল। কিন্তু এখন আর নাই। এখন ডিপোজিটরের কনফিডেন্সটা নষ্ট হয়েছে কেন? কেন কনফিডেন্স নষ্ট হচ্ছে? ব্যাংক নিশ্চয়ই এখানে কি করছে, কিছু ঘটনা ঘটছে ব্যাংকের মধ্যে, যেটা ডিপোজিটের কনফিডেন্স নষ্ট হলে ডিপোজিট কমে যাবে, আর ডিপোজিট কমে গেলে ব্যাংকের মধ্যে একটা নেগেটিভ ইম্প্যাক্ট করবে। যখনই ব্যাংক তার আর সাফিসিয়েন্ট ডিপোজিট পাবে না, একটা সময় পরে ব্যাংক কি করবে? ফেল করবে, ব্যাংক মার্কেট আউট হয়ে যাবে, কারণ সে ডিপোজিট না দিতে পারলে তার তো একটা খরচ আছে, খরচটা মিট করতে পারবে না। তাহলে এই হলো যে এই ক্রেডিট ম্যানেজমেন্টের ইম্পর্টেন্স। ডিপোজিট নিতে ফেল করলে কিন্তু ডিপোজিটরের কনফিডেন্স নষ্ট হয় না। যেমন আমি বললাম ইসলামী ব্যাংক একসময় ডিপোজিট নিতে চাইতো না, কখনো বলে নাই, ফেরত দিয়ে দিছে, তারপরে ডিপোজিট আসছে। আর এখন লোনে গিয়ে সে ফেল করছে, অটোমেটিক তার ডিপোজিট এটার কি পড়ছে? নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে গেছে। কারণ লোন দিয়ে যখন লোনের টাকা সে কালেক্ট করতে পারতেছে না, তার যখন ফাইন্যান্সিয়াল প্রবলেম শুরু হয়েছে, ডিপোজিটররা তার কাছে টাকা রাখতে চাচ্ছে। এইটাই বলছে যে যে রিলেশনশিপের ইম্পর্টেন্সটা বুঝবেন, যে ব্যাংকের ডিপোজিটটা বেশি ইম্পর্টেন্ট নাকি ক্রেডিটটা বেশি ইম্পর্টেন্ট। তারপর আসছে আমরা হোয়াট আর দ্য কজেস অফ স্ট্যান্ড অ্যালোন রিস্ক। কি কি কারণে স্ট্যান্ড অ্যালোন রিস্ক হতে পারে? স্ট্যান্ড অ্যালোন রিস্ক কোনটা? যে ইন্ডিভিজুয়াল কাস্টমারকে ডিল দেওয়ার পরে ওই টাকাটা আমি ফেরত আসলো না, এটা ফেল করলো। তো হচ্ছে দ্য ফলোইং রিজনস আদার দেন সিলেকশন অফ রং বড়োয়ার উইথ ফাইন্যান্সিয়ালি আনভায়াবল প্রজেক্ট আর বিলিভ টু বি দ্য রিজন অফ স্ট্যান্ড অ্যালোন রিস্ক অ্যাট ব্যাংক ইন বাংলাদেশ। যে একটা স্ট্যান্ড অ্যালোন রিস্ক বা এই লসটা কেন হইতে পারে, এই কারণগুলো। প্রথমে বলছে ইমপ্রপার অর উইক নিড অ্যাসেসমেন্ট, অ্যাসেসমেন্টটা করবে। এখন হচ্ছে নিড অ্যাসেসমেন্টটা ইন ইমপ্রপার বা ইনকারেক্ট হলো, মানে উইক হলো, ঠিকভাবে করলো না। এটা কে করবে বলেন তো নিড অ্যাসেসমেন্টটা? ব্যাংক করবে না স্যার, ব্যাংক করবে। কার নিড? ক্লায়েন্টের নিড। ক্লায়েন্টের নিড, যে ক্লায়েন্ট যে টাকাটা চাইতেছে আসলে তার দরকার কিনা, এইটা খুব ইম্পর্টেন্ট। ওই যে আমরা আগেই বলছি যে ক্লায়েন্ট কি করলো, যে সে আইসা, ধরেন যে তার প্রজেক্টে 1 কোটি টাকা লাগবে, সে আইসা বললো আমার 5 কোটি টাকা লোন দেন। কারণ আপনি যখন তার প্রপোজাল অ্যাসেস করবেন, আপনাকে এটা ফার্স্ট আইডেন্টিফাই করতে হবে আসলে তার দরকার কত। সে যদি 1 কোটি টাকার নিড হয়, তাহলে তাকে 5 কোটি টাকা দিলে সে 1 কোটি টাকা খাটাবে, বাকি 4 কোটি টাকা সে ইউজ করতে পারবে না। তাহলে আলটিমেটলি সে তো 5 কোটি টাকা ফেরত দিতে হবে না। 1 কোটি টাকার ইনকাম থেকে 5 কোটি টাকা ফেরত দেওয়া কোনোভাবেই সম্ভব না। এই জন্য বলছি নিড অ্যাসেসমেন্ট যদি ভুল হয় তাহলে কে ফেল করবে টাকা দিতে? কয়টা ক্লায়েন্ট ফেল করবে? ওই পার্টিকুলার ক্লায়েন্ট। ঠিক আছে, আমার স্ট্যান্ডঅ্যালোন রিস্কের টার্গেট কিন্তু ওই পার্টিকুলার ক্লায়েন্ট। এরপর রং স্ট্রাকচারিং, মানে ঠিকভাবে স্ট্রাকচারিং। এই স্ট্রাকচারিং মানে হলো যে ক্রেডিটটা যে আমি দিচ্ছি, এটা যে সে ফেরত দিবে, এইটা একটা স্ট্রাকচারিং করা, যে সে কত দিনে ফেরত দিবে, কত পার্সেন্ট তার ইন্টারেস্ট হবে, ইনস্টলমেন্ট কত হবে, এই বিষয়গুলো। যেমন ধরেন আমি জব করি, আমার ধরেন এভারেজে মান্থলি ইনকাম 1 লাখ টাকা। এখন আমি ব্যাংকের কাছে গিয়ে ধরেন যে আমি 1 কোটি টাকা লোন চাইলাম, যে আমি একটা ফ্ল্যাট কিনবো, আমার 1 কোটি টাকা লোন দাও। সে তো আমাকে কি করবে, যে হিসাব করে দিবে যে আপনি 1 কোটি টাকা লোন নিলে ওকে ফাইন, আপনি 10 বছরের জন্য নেন, আপনার মাসিক কিস্তি আসবে 90,000 টাকা, ইন্টারেস্ট রেট এত পার্সেন্টে 90,000 টাকা আপনার কিস্তি আসবে, আমার 1 কোটি টাকা লোন দিবে। আমি 1 কোটি টাকা লোন নিয়ে আসলাম। বলেন তো এখানে এই যে স্ট্রাকচারিং করলো, আমার এত পার্সেন্ট ইন্টারেস্ট 10 বছর এবং কিস্তি হলো 90,000, এখানে ভুলটা কি করছে ব্যাংক? স্যার আপনার ইনস্টলমেন্ট অনেক বেশি ধরছে স্যার, আপনার স্যালারি 1 লাখ টাকার মধ্যে 90,000 টাকা আর ইন্টারেস্ট সহ তো অনেক বেশি হয়ে যাচ্ছে। আরেকজন বলেন তো, ও যে বললো যে আমার ইনস্টলমেন্টটা ব্যাংক ঠিক ধরে নাই, এটা কেন
ঠিক ধরে নেই, আমি তো 1 লাখ টাকা বেতন পাই। আর লোন কেউ স্ট্রাকচারিংটা ঠিক মতন করে নাই তো। বুঝলাম তো, ওই যে 90,000 ও বলতেছে যে না স্যার আপনার এটা এত ধরা ঠিক না। কেন? হুম, ভেরি গুড। এই যে বিষয়টা এটা, আমি যদি 1 লাখ টাকা ইনকাম করি, বাট আমি যে 1 লাখ টাকা বেতন পাই, আমার একটা লিভিং এক্সপেন্স আছে না? মানে আমার ঢাকা শহরে 4 জন মানুষের থাকা খাওয়া হিসাব করলে অন এন এভারেজ আমি যদি কষ্ট করেও চলি, আমার এই স্ট্যান্ডার্ডে 60 থেকে 70 হাজার টাকা খরচ আছে। আর আমি যদি মাসে 1 লাখ টাকা বেতন পাই, 90 হাজার টাকা কিস্তি আমারে ঠিক করে দেয়। এই যে স্ট্রাকচারিংটা করলো ব্যাংক, এখানে কি প্রবলেম হবে? আমি এই ব্যাংকের এই কিস্তি কোনোভাবে দিতে পারবো না। এতে করে ব্যাংকের এই ক্রেডিটটা এক সময় গিয়ে প্রবলেমে পড়বে। কেন খেয়াল করবেন যে আমি 1 লাখ টাকা 1 কোটি টাকায় না ফ্ল্যাট কিনছি, কেনার পরে যখন 90 হাজার টাকা কিস্তি দিল, আমার কিন্তু 1 লাখ টাকা বেতন। ধরেন আমি প্রথম মাসে কি করলাম, এই 1 লাখ টাকা 90 হাজার টাকা দিলাম, 10,000 সংসার চলে না, আমি অন্য জায়গা থেকে 20,000 টাকা 30,000 টাকা ধার করলাম। আবার পরের মাসে যখন আবার দিতে গেলাম, তখন তো ওই 2-3 মাস এইভাবে চালানোর পরে মানুষজনও আমার ধার দিবে না, এক সময় ওরা টাকা চাইবে, ব্যাংক টাকা চাইবে, আমি টাকা দিব কোত্থেকে? আমার তো ইনকাম থাকবে না। তো এই জন্য এই প্রবলেমের কারণে এই লোনটা আমি কি করব, ফেল করবো এক সময় গিয়ে দিতে, কিস্তিও দিতে পারবো না, আসল টাকাও দিতে পারবে না। এই লোনের একটা মানে কি বলবো, চক্রের মধ্যে পড়ে আমি অলরেডি লোনের পাশাপাশি আরো বিভিন্ন জনের কাছ থেকে লোন করে আমি বড় একটা ট্র্যাপের মধ্যে পড়ে যাবো। এইখানে বলছে রং স্ট্রাকচারিং, ইনসাফিসিয়েন্ট ক্যাশ ফ্লো জেনারেশন, আমাকে যে টাকা দিবে এটা থেকে সাফিসিয়েন্ট ক্যাশ জেনারেট হবে কিনা সেটা খেয়াল করতে হবে। ফেলিওর টু আন্ডারস্ট্যান্ড ফরেক্স রিস্ক, যে ফরেন এক্সচেঞ্জ রিস্ক যদি থাকে এখানে, যে এটা তো বিজনেসের ক্ষেত্রে যে ক্লায়েন্টকে দিল, তার মানে লোকাল এবং ইন্টারন্যাশনাল কি ধরনের রিস্ক তার বিজনেসে আছে সেটা অ্যাসেস করা। নেম লেন্ডিং, ইগনোরিং ফান্ডামেন্টালস, lack of monitoring of approval condition, lack of ready succession, insufficient security and guarantee, incomplete documentation, uh, scarcity of utilities and input, and undermining the importance of the interbank deposit and OBSA, poor গভর্নেন্স। এখানে কিছু পয়েন্ট বলছে যে এই পয়েন্ট গুলা হলো ইন্ডিভিজুয়াল ক্লায়েন্টকে যদি ব্যাংক অ্যাসেস করতে এই জিনিসগুলা বা এইগুলো আইডেন্টিফাই করতে ভুল করে, তাহলে তার কি হবে, এই রিস্কটা মানে ওই পার্টিকুলার ক্লায়েন্ট টাকা দিতে প্রবলেম করবে। পোর্টফোলিও রিস্কে এরকম কিছু পয়েন্ট আসে, যে ক্রেডিট কনসেন্ট্রেশন, ইকোনমিক ডাউনটার্ন, অ্যাবসেন্স অফ ইনডেপথ পোর্টফোলিও রিভিউ। মানে এটা হলো ব্যাংক, যে ব্যাংক যদি এই ক্রেডিট কনসেন্ট্রেশনে কোনো ভুল করে, ইকোনমিক যদি ডাউন টার্ন, ইকোনমিক কন্ডিশন যদি ফেল করে, তাহলে তো অটোমেটিক তার ব্যাংকের লস হতে পারে। আর একটা অ্যাবসেন্স অফ ইন ডেপথ পোর্টফোলিও রিভিউ, যে সে যে অনেকগুলা পোর্টফোলিও বুঝে তো, যে একাধিক সেক্টরে লোনটা দেওয়া বা ইনভেস্টমেন্টটা করা। তো এইটা বলছে যে দিস আর দ্য 3 রিজন যেসব কারণে পোর্টফোলিও রিস্ক হতে পারে। প্রিন্সিপালস অফ ব্যাংক ক্রেডিট ম্যানেজমেন্ট, তাহলে ব্যাংক ক্রেডিট ম্যানেজমেন্টে কি কি প্রিন্সিপালস গুলো ফলো করা উচিত, যে কিভাবে ক্রেডিট ম্যানেজমেন্টটা হলে এই রিস্ক গুলা কমে যাবে। সো এখানে প্রিন্সিপালস গুলো একটু পড়বেন। যে নাম্বার 1 প্রিন্সিপালস বলছে দ্য বোর্ড শুড হ্যাভ রেসপন্সিবিলিটি ফর অ্যাপ্রুভিং অ্যান্ড পিরিয়ডিক্যালি reviewing the credit risk strategy and significant credit risk policies of the bank। মানে এখানে বোর্ডের একটা বড় ভূমিকার কথা বলছে, যে এই বোর্ড কি করবে, তার রেসপন্সিবিলিটি আছে অ্যাপ্রুভিং দ্য এন্ড পিরিয়ডিক্যালি রিভিউ, মানে সে লোনটা যেমন অ্যাপ্রুভ করবে এবং টাইম টু টাইম ওটাকে রিভিউ করবে যে লোনটার কি অবস্থা। এবং ক্রেডিট রিস্ক স্ট্র্যাটেজি এন্ড সিগনিফিকেন্ট ক্রেডিট রিস্ক পলিসি গুলা ব্যাংক দেখবে। The strategy should reflect the bank risk appetite and the level of portfolio and bank expect to achieve or incurring various credit risks, যে সে কতটুকু রিস্ক নিতে রেডি, মানে কতটুকু রিস্ক অ্যাকসেপ্ট করতে রেডি আছে সেটা দেখতে হবে, এবং কি ধরনের রিস্ক গুলা তারা অ্যাকসেপ্ট করবে।
তাহলে বোর্ডের একটা দায়িত্ব বলছে লোন অ্যাপ্রুভ করা এবং লোন রিভিউ করা এবং ক্রেডিট রিস্ক স্ট্র্যাটেজি কি হবে, ঠিক আছে, ক্রেডিট রিস্ক স্ট্র্যাটেজি ঠিক করা, ক্রেডিট পলিসি তৈরি করা, এগুলা। সিনিয়র ম্যানেজমেন্ট শুড হ্যাভ রেসপন্সিবিলিটি ফর ইমপ্লিমেন্টিং দ্য ক্রেডিট রিস্ক স্ট্র্যাটেজি অ্যাপ্রুভ বাই দ্য বোর্ড। এখানে যে ক্রেডিট রিস্ক স্ট্র্যাটেজিটা বোর্ড তৈরি করে দিবে, এইটা সিনিয়র ম্যানেজমেন্ট ওই বোর্ড অনুযায়ী কি করবে, কাজ করবে, সেটাই বলছে। ডেভেলপ পলিসিজ অ্যান্ড প্রসিডিউর ফর আইডেন্টিফাইং, measuring, monitoring, and controlling credit risk. Such policies and procedures should address credit risk in all banks. Third বলছে, bank should identify the manage credit risk inherent in all product app and activities. ব্যাংকের একটা দায়িত্ব হলো কি, এই যে ক্রেডিট রিস্কটা আছে বিভিন্ন লোনের সাথে, এটাকে আইডেন্টিফাই করা এন্ড ম্যানেজ করা। যে তাকে আগে লোন দেওয়ার আগে পার্টিকুলার, যেমন ধরেন যে মানে নারী উদ্যোক্তাদেরকে লোন দিতে গেল, ওমেন এন্টারপ্রেনার লোন, এটা দিতে গিয়ে তাকে বুঝতে হবে যে এই লোনের সাথে রিস্ক গুলা ইনহারেন্ট রিস্ক, মানে এই লোনটা এই টাইপ অফ লোনের সাথে কি ধরনের রিস্ক আছে, দ্যাট ইজ কল্ড ইনহারেন্ট রিস্ক। যেটা করলে আপনার এই রিস্ক গুলো হবে, এটা আইডেন্টিফাই করা, এটা কিভাবে ম্যানেজ করবে, এটা ঠিক করবে। ব্যাংক শুড এনশিওর দ্যাট দ্য রিস্ক অফ দ্য প্রোডাক্ট এন্ড অ্যাক্টিভিটিজ new to them are subject to adequate procedure and control before being introduced and undertaken, approved in advance by the board of director or its appropriate committee. Principles 4 enables a bank must operate under sound, well-defined credit granting criteria. These criteria should include a thorough understanding of the borrowers and counterparty as well as the purpose and structure of the credit and its source. এখানে বলছি যে একটা ক্রেডিট গ্রান্টিং ক্রাইটেরিয়া আপনি কাকে দিবেন, কিভাবে দিবেন, এইটার একটা ওয়েল ডিফাইন্ড, ওই যে আমরা ক্রেডিট পলিসির কথা বলছি, যে পলিসিতে এটা অবশ্যই থাকবে এবং সেই ক্রাইটেরিয়া অনুযায়ী ব্যাংক ওই বরোয়ার প্লাস তার কাউন্টার পার্টি যারা তাদেরকে অ্যাসেস করবে। ব্যাংক শুড এস্টাবলিশ ওভারঅল ক্রেডিট লিমিট at the level of individual borrower and group. ওই যে দেখেন যে কনসেন্ট্রেশনের কথা বলছি, যে ইন্ডিভিজুয়াল বরোয়ারকে কত পর্যন্ত আপনি ম্যাক্সিমাম লোন দিবেন এবং ওই গ্রুপ আকারে কত টাকা লোন দিতে পারবেন এগ্রিগেট, সেই জিনিসগুলা ব্যাংক আগে থেকে ঠিক করে নিবে। আদারওয়াইজ ব্যাংক কি করবে, একটা পার্টিকুলার সেক্টরে বেশি লোন দিয়ে ফেলবে, কনসেন্ট্রেট করবে, আরেকটা সেক্টর সে মানে নেগলেক্ট করবে, যে দিবে না। তো এই জন্য বলছি এই বিষয়গুলা খুবই ইম্পর্টেন্ট ব্যাংকের জন্য। যেমন ধরেন যে ইসলামিক ব্যাংকের প্রবলেমটা কি হলো, ইসলামিক ব্যাংকের যে লোন দেওয়া আছে তার মেজর লোনটা চলে গেছে একটা পার্টিকুলার ব্যক্তি বা গ্রুপের হাতে, কনসেন্ট্রেট হয়ে গেছে ওখানে, যে কারণে ওই গ্রুপ ফেল করছে, মানে পুরো ব্যাংকটাই ফেল করছে। তো যেই কারণে বলছি যে এই জিনিসগুলো খেয়াল করতে হবে। ব্যাংক শুড হ্যাভ ক্লিয়ার এস্টাবলিশ প্রসেস ইন প্লেস ফর অ্যাপ্রুভিং নিউ ক্রেডিট অ্যাজ ওয়েল অ্যাজ এক্সটেনশন অফ ক্রেডিট। All extension of credit must be made on arm's length basis. In particular, credit to related companies and individuals must be monitored with particular care and other appropriate steps taken to control or mitigate the loan. ঠিক আছে, যে একজনকে লোন দেওয়ার আগে তার যে অন্যান্য লোন গুলা সেগুলো অ্যানালাইসিস করতে হবে, তার খেয়াল করতে হবে যে সে তাকে যে লোন দিচ্ছি আমার লোনটা ঠিকভাবে সে রিপে করতে পারবে কিনা। ব্যাংক শুড হ্যাভ ইন প্লেস সিস্টেম অফ অনগোয়িং অ্যাডমিনিস্ট্রেশন আদার অফ দেয়ার ভেরিয়াস ক্রেডিট বেয়ারিং পোর্টফোলিও, এগুলো সবসময় সে একটা অনগোয়িং একটা সিস্টেম ডেভেলপ করবে, যে সবসময় কিভাবে অ্যাডমিনিস্ট্রেশনটা মনিটর করবে, কন্ট্রোল করবে। Bank must have in place system of monitoring and condition of individual credit, including determining an adequacy of provision and reserve. মনিটরিং এর কথা বলছে যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ক্রেডিট এবং তার সাথে অ্যাডিকুয়েট প্রভিশন আর রিজার্ভ মেইনটেইন হচ্ছে কিনা। ব্যাংক শুড ডেভেলপ এন্ড ইউটিলাইজ ইন্টারনাল রিস্ক রেটিং সিস্টেম ইন ম্যানেজিং ক্রেডিট। যে বলছে যে প্রত্যেকটা ক্রেডিট দেওয়ার আগে ইন্টারনালি ওই ক্রেডিটটাকে কি করতে হবে, রেটিং করতে হবে। ঠিক আছে, ইন্টারনাল ক্রেডিট রিস্ক রেটিং সিস্টেম একটা থাকবে, আপনারা দেখবেন যে ব্যাংকের মধ্যে এটা আছে। প্রত্যেকটা ক্রেডিটকে ইন্ডিভিজুয়ালি ইন্টারনালি একটা অ্যাসেসমেন্ট করা হয় যে তার গ্রেডটা কেমন, সে কোন লেভেলে পড়ে ক্রেডিট। Banks must have information system and analytical technique that enable management to measure the credit risk inherent in all balance sheet and off balance sheet activities. তাদের একটা
ওয়েল ডিফাইন্ড ইনফরমেশন সিস্টেম থাকবে, যার মাধ্যমে সে অ্যানালিটিক্যাল টেকনিক থাকবে, যার মাধ্যমে সে ক্রেডিট রিস্ক গুলা ইজিলি মেজার করতে পারে, মানে যে বিভিন্ন ধরনের সফটওয়্যার ইউজ করে প্রতিষ্ঠানগুলা। ব্যাংক মাস্ট হ্যাভ ইন প্লেস এ সিস্টেম ফর মনিটরিং দ্য ওভারঅল composition and quality of the credit portfolio. Banks should take into consideration potential future change in economic condition when assessing individual credit and their credit portfolio, and should assess their credit risk exposure and stressful condition. Credit 14 তে বলছে bank should establish system of independent ongoing credit review. রিভিউটা ইন্ডিপেন্ডেন্ট অনগোয়িং হবে, কন্টিনিউয়াস রিভিউ। The result of the such review should be communicated directly to the board and senior management. 15 তে বলছে bank must ensure that the credit granting function is being properly managed and that credit exposure are within levels consistent with the prudential standard and internal limit. Bank should establish and enforce internal control and other practice to ensure that the expectation of the exception of policies, procedure, and limit are reported in aimly manner to the appropriate level of management. এখানে এক্সেপশন যদি কিছু থাকে ইমিডিয়েটলি টপ ম্যানেজমেন্টে যেন রিপোর্ট হয়, এই সিস্টেমটা থাকতে হবে। এক্সেপশন আমরা পলিসি বা রেগুলেশনে যা বলা আছে তার বাইরে কোনো কিছু ঘটলো কিনা। 16 ব্যাংক মাস্ট হ্যাভ এ সিস্টেম ইন প্লেস ফর ম্যানেজিং প্রবলেম ক্রেডিট এন্ড ভেরিয়াস আদার ওয়ার্কআউট সিচুয়েশন। এইখানে কতগুলা প্রিন্সিপালস বলছে কি, ব্যাংক যদি এই প্রিন্সিপালস গুলো ফলো করে তাহলে তার কি হবে, যে ক্রেডিটের সাথে যে রিস্ক আছে সেই রিস্ক গুলা মিনিমাইজ হয়ে আসবে, কমে যাবে, মানে রিস্ক কম থাকবে যদি সে এই জিনিসগুলা ফলো করে। এটা একটা সামারি অফ ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট, যে কিভাবে রিস্কটা ম্যানেজ হতে পারে, মানে ম্যানেজমেন্ট কি করবে, মানে ব্যাংকের যে টপ ম্যানেজমেন্ট বা ডিরেক্টর তারা কি করা উচিত। এখানে কিছু পয়েন্ট আউট করছে যে একটা ব্যাংকের ক্রেডিট রিস্ক অনেক বেশি হাই ক্রেডিট রিস্কের ইন্ডিকেটর গুলা কি, আবার বলছে পোর ক্রেডিট রিস্কের ইন্ডিকেটর গুলা কি, এটা একটু জাস্ট খালি পয়েন্ট গুলো পড়ে নিব। আমরা এটা একটু দেখবো যে স্টেপস ইন ক্রেডিট ম্যানেজমেন্ট, তাহলে প্রিন্সিপালস গুলো দেখলাম, আর বলছে যে ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্টে জেনারেল স্টেপস, যে কি কি স্টেপ গুলো ফলো করা উচিত, করলে কি হবে ক্রেডিট রিস্কটা কমে আসবে। স্টেপস ইন ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট, হ্যাঁ, স্টেপস ইন ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট। প্রথম স্টেপ 1 হচ্ছে ক্রেডিট রিস্ক আইডেন্টিফিকেশন, যে একটা পার্টিকুলার লোন দিলে তার সাথে কি কি রিস্ক আছে বা থাকতে পারে, এটা আগেই কি করতে হবে, আইডেন্টিফাই করে ফেলতে হবে। যদি রিস্ক আইডেন্টিফাই না করি তাহলে কিন্তু আমরা রিস্ক আইডেন্টিফিকেশন না করলে মানে ম্যানেজ করতে পারবো না। তাহলে আগে রিস্ক আইডেন্টিফাই মেজার করতে হবে। যেমন এট কর্পোরেট লেভেল credit risks may be identified by looking at some symptoms such as high NPL ratio, যে ব্যাংকের ক্রেডিট রিস্ক যে হচ্ছে আছে এটা আমরা বুঝবো কিভাবে, বলছে এখানে কিছু সিমটম থাকবে, হ্যাঁ, সাম সিমটম such as high NPL ratio। NPL মানেটা কি, 1009 শারমিন আছে ক্লাসে, আনমিউট করেন। জি স্যার। আছেন? জি শারমিন এই যে টার্মটা ইউজ করছে এনপিএল, এটা দিয়ে কি হয়? স্যার, ক্রেডিট রিস্কটাকে কমানো বা মাপা। না না, আমি শুধু এলাবোরেশন চাচ্ছি। এনপিএল, এই যে দেখো শুধু এনপিএল বলছে। এনপিএল মানে কি শারমিন বলতে পারবেন? আর কেউ?
হ্যাঁ, Non-performing loan. নন পারফর্মিং লোন। রাইট, এই যে নন পারফর্মিং লোন, হ্যাঁ, পারফর্মিং লোন, লোনটা ভালো পারফর্ম করতেছে না। নন পারফর্মিং লোন, এই এনপিএল মানে হচ্ছে নন পারফর্মিং লোন, মানে কোনো একটা লোন যে আমরা দিলাম এটা ভালো করছে না। এখন বলছে হাই এনপিএল রেশিও, মানে নন পারফর্মিং লোনের রেশিওটা বেশি, তাহলে বুঝতে হবে ওই ওই ব্যাংকে কি রিস্ক আছে না নাই। এটা দেখে আমরা এটা বলছে ক্রেডিট রিস্ক আইডেন্টিফিকেশন, মানে একটা সিমটম হচ্ছে এনপিএল থেকে, হাই এনপিএল থেকে বুঝতে হবে রিস্ক আছে। তারপরে এভারেজ গ্রেড অফ ক্রেডিট পোর্টফোলিও এটসেট্রা। এভারেজ গ্রেড মানে গ্রেডিং, আমরা একটু দেখবো যে ক্রেডিট কত ধরনের গ্রেডিং হয়। বাংলাদেশ ব্যাংকের একটা গাইডলাইন আছে যে বলছে গ্রেডটা কেমন, যে খুব ভালো গ্রেড, খারাপ গ্রেড, এভারেজ গ্রেড, এরকম আছে না, যে গ্রেড কেমন এটা দেখা। At micro level, a relationship manager may identify credit risks associated with borrower by looking at the borrower's position in terms of some internal and external factor. মানে বলছে ইন্ডিভিজুয়াল লেভেলে কি হবে, বড়োয়ারের ক্রেডিট রিস্ক আইডেন্টিফাই করতে হবে, সেটা বড়োয়ারের পজিশন থেকে বোঝা যাবে, ইন্টারনাল এন্ড এক্সটার্নাল ফ্যাক্টর। ইন্টারনাল রিস্ক ফ্যাক্টর অ্যাসোসিয়েটেড উইথ দ্য বিজনেস বড়োয়ার মে include risks in planning, risks in execution, implementation, risks in marketing, risks in cash flow। এটা হলো বড়োয়ারের ক্ষেত্রে, সে প্ল্যানিং এ তার কি ধরনের রিস্ক আছে, তার মার্কেটিং এ কি ধরনের রিস্ক আছে, সে যখন ইমপ্লিমেন্টেশনে যায় তার প্ল্যানিংটা সেখানে কি ধরনের রিস্ক থাকে তার। External risk factor may include input utility availability, government policies, natural calamities, technological obsolescence, and political instability। এগুলো বলছে যে ওই একটা ব্যাংক যখন তার রিস্ক আইডেন্টিফাই করবে, হ্যাঁ, তখন এই একটা বড়োয়ারকে যখন আমি আইডেন্টিফাই করতে যাবো তার কাছে কি রিস্ক আছে, তার ইন্টারনাল কিছু ফ্যাক্টর থাকবে, এক্সটার্নাল কিছু ফ্যাক্টর দেখে এই রিস্ক আইডেন্টি। তাহলে একটা স্টেপ হচ্ছে রিস্ক আইডেন্টিফাই করা। তাহলে স্টেপস এর নাম্বার ওয়ান স্টেপ হচ্ছে কি রিস্ক আইডেন্টিফিকেশন, লিখে ফেলবেন সাথে সাথে, যে স্টেপস ইন ক্রেডিট ম্যানেজমেন্টের পয়েন্ট গুলো লিখে ফেলবেন। এক নাম্বার হচ্ছে ক্রেডিট রিস্ক আইডেন্টিফিকেশন, সেকেন্ড হচ্ছে কি ক্রেডিট রিস্ক অ্যাসেসমেন্ট এন্ড রিস্ক রেটিং। এটাকে অ্যাসেস করতে হবে, মেজার করতে হবে, তারপর এটাকে রেটিং করতে হবে, যেটা কোন লেভেলে পড়ে, খুব ভালো না খারাপ না এভারেজ। বলছে অ্যাসেসমেন্ট অর মেজারমেন্ট অফ ক্রেডিট রিস্ক ইজ ভেরি ইম্পর্টেন্ট স্টেপ ইন ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট। উইদাউট অ্যাসেসমেন্ট অর মেজারমেন্ট অফ ক্রেডিট রিস্ক ইট ইজ ডিফিকাল্ট টু ডিটারমিন রিস্ক বেসড প্রাইস অফ ব্যাংক ক্রেডিট। মানে হচ্ছে এখন ধরেন আমি একজন ক্লায়েন্ট, আপনি একজন ক্লায়েন্ট, দুইজন ক্লায়েন্ট ব্যাংকের কাছে আবেদন করছে লোনের জন্য। ব্যাংক কি করলো, দুইটা ক্লায়েন্টকে তাদের রিস্ক অ্যাসেস করতে গেল। এখন গিয়ে দেখলো যে আমি মোটামুটি হাই রিস্কি ক্লায়েন্ট, মানে হচ্ছে আমাকে টাকা দিলে লস হওয়ার সম্ভাবনা অনেক বেশি, আপনাকে টাকা দিলে আপনি খুব ভালো ক্লায়েন্ট, মানে আপনার ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ খুব ভালো, বিজনেস খুব ভালো, রিপুটেশন খুব ভালো, হ্যাঁ, বিজনেসের ফিউচার খুব ভালো এবং স্টাবলিশ বিজনেস, আপনার তেমন একটা রিস্ক নাই, আপনার খুব একটা লোনও নাই। আমি একজন ক্লায়েন্ট যার অনেক বেশি অলরেডি লোন হয়ে গেছে, মার্কেট রিপুটেশন ভালো না, কাস্টমারদের সাথে সম্পর্ক ভালো না, হ্যাঁ, সাপ্লায়ারদের সাথে সম্পর্ক ভালো না, ঠিক আছে, আমার বিজনেসের ফিউচার খুব একটা ভালো না। এখন দুইজন ক্লায়েন্টকে অ্যাসেস করার পরে দুইজনই অ্যাপ্লাই করছি কোন একটা পার্টিকুলার লোনে। এখন ইন্টারেস্ট রেটের ক্ষেত্রে কার জন্য ব্যাংক বেশি ইন্টারেস্ট চার্জ করা উচিত, কার জন্য ব্যাংক কম ইন্টারেস্ট চার্জ করা, হ্যাঁ, যার কম তাকে কম ইন্টারেস্ট রেটে দিবে। তো এখানেই বলছে যে আমি যদি মানে প্রাইসটা কত হবে লোনের, আমাকেও 1 কোটি টাকা লোন দিতে গেল, আপনাকেও 1 কোটি টাকা লোন দিতে গেল, দিতে গিয়ে আপনার কাছ থেকে কত চার্জ করবে সে, আমার কাছ থেকে কত, এটা হলো প্রাইস, যে 1 কোটি টাকা দিয়ে সে কত টাকা নিবে। তাহলে 1 কোটি টাকা দিয়ে যদি সে, এক মিনিট ফোন আসছে।
সরি, আমরা শুরু করি তাহলে। 1 নম্বর স্টেপটা ছিল কি? ক্রেডিট রিস্ক আইডেন্টিফিকেশন। সেকেন্ড স্টেপ হলো ক্রেডিট রিস্ক অ্যাসেস করতে হবে, মেজার করতে হবে। মেজার করে দেন ওই মেজারমেন্ট অনুযায়ী বা ভ্যালু অনুযায়ী আমরা এটাকে গ্রেডিং করি, যে রেটিং করতে হবে যে এটা খুব ভালো অবস্থায় আছে বা খারাপ অবস্থায়, ঠিক আছে? সো বলছে প্রাইসটা ঠিক করা। মোরওভার ক্রেডিট রিস্ক অ্যাসেসমেন্ট ইজ ইম্পর্টেন্ট ফর মনিটরিং এন্ড কন্ট্রোল এন্ড মিটিগেশন। মানে যেটা বেশি রিস্কি এটাকে বেশি মনিটরিং এ রাখতে হবে, যেটা কম রিস্কি সেটাকে আমরা কম মনিটর করলে হবে। তো এই জিনিসগুলা করার জন্য রিস্ক অ্যাসেসমেন্টটা খুব ইম্পর্টেন্ট। ইন আওয়ার কান্ট্রি দ্য রিস্ক অ্যাসেসমেন্ট ইজ ডান থ্রু রেটিং। রিস্ক রিস্ক রেটিং ইজ এ কি মেজার অফ ব্যাংক অ্যাসেট কোয়ালিটি। এই যে এনপিএল মানে নন পারফর্মিং অ্যাসেট মেজার করার জন্য আমাদের এটা খুব ইম্পর্টেন্ট, যে কোয়ালিটি বোঝার জন্য যে লোন, আমি যে লোন দিব এটার কোয়ালিটিটা কেমন, গ্রেডিংটা কেমন। And such as it is essential that rating a robust process. So all facilities should be assessed a risk rating. All banks should adopt a credit risk rating system. This rating may be internal rating and external rating. Internal rating is conducted by the bank employee as per internal credit risk rating system. যেটা প্রত্যেকটা ব্যাংকের একটা নিজস্ব ক্রেডিট রিস্ক রেটিং সিস্টেম থাকবে, সেই অনুযায়ী অ্যাসেস করবে। Introduced by the Bangladesh Bank. External rating, however, is conducted by the external credit assessment institution licensed by Bangladesh Securities and Exchange Commission. বিভিন্ন ধরনের যে রেটিং এজেন্সি আছে না, ওদের দিয়ে এক্সটার্নাল রেটিংটা করা হবে। তারপর বলছে ক্রেডিট রিস্ক প্রাইসিং, ওই যেটা বললাম যে রিস্ক অ্যাসেস করার পরে আমরা প্রাইস ধরবো, যে এই লোনটার জন্য এগেইনস্টে কত পার্সেন্ট ইন্টারেস্ট দিয়ে আমি লোনটা নিব। বলছে প্রাইস, particularly risk-based pricing, is an appropriate instrument that may keep the bad borrower away from a particular borrower. In a risk-based loan pricing, a risk premium is added with the base rate. এই যেটা বলছিলাম যে আমার ক্ষেত্রে ধরেন আপনার ক্ষেত্রে 10%, কিন্তু আমার ক্ষেত্রে বেস রেট 10% দিলে হবে না, আমার ক্ষেত্রে এটা কি করে রিস্ক প্রিমিয়াম ধরতে হবে, মানে বেশি রেটে দিতে হবে। ইন আদার ওয়ার্ড, risk-based loan pricing equal base rate into risk premium। যে আমার যে ইয়েটা কি হবে, ফর্মুলাটা, যে আমার বেস রেট একটা থাকবে, যার যেমন রিস্ক সেই অনুযায়ী প্রিমিয়াম একটা চার্জ করা হবে। হিয়ার রিস্ক প্রিমিয়াম ইজ অ্যাডেড keeping the risk level of the borrower. Such higher interest rate from the low rated borrower is justified on the ground that this type of loan require higher monitoring cost. However, borrower volume exposure as well as negotiation capacity is required to be considered. তাহলে রিস্ক প্রাইসিংটা হলো যে জাস্ট কি পরিমাণ ইন্টারেস্ট সেখানে চার্জ করবে। ক্রেডিট রিস্ক মনিটরিং, credit risk monitoring is very important step in credit risk as management. Monitoring starts immediately after the sanction of the loan, even before the disbursement. যে ডিসবার্সমেন্ট করার আগে মনিটরিং শুরু হবে, যে লোনটা যে দিচ্ছি ঠিকভাবে যাচ্ছে কিনা, সে কিভাবে কাজে লাগাচ্ছে, সে যে টাকা ফেরত দিচ্ছে তার বিজনেস অবস্থা কেমন। দিস আর কল্ড পার্ট অফ মনিটরিং। Monitoring is a continuous process in credit management. It starts with monitoring of the terms and condition of the loan agreement. Besides, frequent measurement of credit risk can capture the trend in credit risk with the borrower. Measured credit risk data is used as early warning signal, intensifying monitoring or initiate execution. Our credit risk mitigation and control. Credit risk mitigation measure may be of different types. Such measure may include obtain sufficient eligible security. মিটিগেট করা, যে আমারটা বেশি রিস্কি, তাহলে আমাকে লোন দিবে, কিন্তু আপনার চাইতে আমার কাছ থেকে ইয়াটা সিকিউরিটি মানে মর্টগেজ বেশি নিবে, আমার কাছ থেকে ইন্টারেস্ট রেট বেশি নিবে, হ্যাঁ মর্টগেজ বেশি নিবে, আমার জন্য গ্যারান্টর ভালো গ্যারান্টর লাগবে। তো এইসব করে আমার যে রিস্কটা সেটাকে মিটিগেট করে। যে তাহলে বলছে সাফিসিয়েন্ট এলিজিবল সিকিউরিটি একটা পয়েন্ট, অবটেনিং অ্যাপ্রোপ্রিয়েট গ্যারান্টি, এই যে গ্যারান্টর পাওয়া, কমপ্লিট ফ্ললেস ডকুমেন্টেশন, সকল ডকুমেন্ট ঠিকঠাক ভাবে রাখতে হবে, যাতে করে কোনো পরে প্রবলেম হলে ডকুমেন্টের কারণে লোন রিকভার করা প্রবলেম না হয়। ঠিক আছে, কেন ডকুমেন্টেশন ইম্পর্টেন্ট? কারণ মোস্ট অফ দা ডিফল্টার, যারা ইন্টেনশনাল ডিফল্টার, তারা কি করে মর্টগেজ দেওয়ার সময় সেই ডকুমেন্ট গুলো ফ্রড ডকুমেন্ট দেয়। যেমন ধরেন যে কোনো
খাস জমি সেটা দলিল দিয়ে দিল লোন নেওয়ার জন্য। সরকারি প্রপার্টি সে একটা দলিল বানায় নিল, বানায় নিয়ে দলিলটা দিয়ে সে লোন নিয়ে নিল। এবং একজনের জমি আরেকজন দলিল ভুল দলিল বানায়, ডুপ্লিকেট দলিল বা কপি দলিল বানায়, ডকুমেন্ট বানায় কি করলো, ব্যাংক ম্যানেজ করে লোনটা নিয়ে নিল। এখন পরে যখন সে ডিফল্ট হইলো, লোন যখন সে ব্যাংক লিগ্যাল অ্যাকশনে কোর্টের মাধ্যমে তার প্রপার্টি ক্রোক করে এই টাকা সেল করে টাকা আদায় করতে গেল, গিয়ে দেখলো ইলেকট্রিসিটি চলে গেল। আমি মোবাইল ডাটা দিয়ে ঢুকছি, এখন নিশ্চয়ই প্রবলেম হতে পারে। সাউন্ড, একটু সাউন্ডটা বলেন তো ক্লিয়ার কিনা। স্যার সাউন্ড সাউন্ড ক্লিয়ার ক্লিয়ার আছে? আছে? ইয়েস স্যার। ওকে, মোবাইল ডাটা দিয়ে ঢুকলাম, এই যে এই মাত্র ইলেকট্রিসিটি চলে গেল। আচ্ছা, তাহলে ক্রেডিট রিস্ক মিটিগেশন এন্ড কন্ট্রোল কিভাবে মিটিগেশন করার, সাফিসিয়েন্ট সিকিউরিটি নিতে হবে, অ্যাপ্রোপ্রিয়েট গ্যারান্টর লাগবে, ইনকমপ্লিট ফ্ললেস ডকুমেন্ট দিতে হবে, টেকিং ইন্স্যুরেন্স কাভারেজ নেওয়া যায়, তাহলে রিস্কটা কমে আসে। কি প্রভিশন ফর এক্সপেক্টেড লস, যে লস হওয়ার একটা সম্ভাবনা থাকলে এটার জন্য আগে থেকে প্রভিশন রাখা, মেনটেন ক্যাপিটাল অ্যাডিকুয়েসি এটসেট্রা। Beside establishment of a strong internal control system may also help in this case. Bank may also go for credit derivatives for credit risk mitigation. এই ছিল কয়টা পয়েন্ট আসলো তাহলে? ফার্স্ট ওয়ান, রিস্ক, ক্রেডিট রিস্ক আইডেন্টিফিকেশন। ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্টের ফার্স্ট স্টেপ হচ্ছে ক্রেডিট রিস্ক আইডেন্টিফিকেশন। সেকেন্ড স্টেপে আমরা দেখতে পাচ্ছি ক্রেডিট রিস্ক অ্যাসেসমেন্ট এন্ড রিস্ক রেটিং। রেটিংটা আমরা দেখাবো যে কত ধরনের রেটিং করা যায়। থার্ড হচ্ছে ক্রেডিট রিস্ক প্রাইসিং। ফোর্থ হচ্ছে ক্রেডিট রিস্ক মনিটরিং। ফিফথ হচ্ছে ক্রেডিট রিস্ক মিটিগেশন এন্ড কন্ট্রোল। তাহলে টোটাল স্টেপ হচ্ছে পাঁচটা। হ্যাঁ, পাঁচটা স্টেপ লিখে ফেলবেন পয়েন্ট আউট করে। এরপরে আসছে মেজারমেন্ট অফ ক্রেডিট রিস্ক। হাউ ইউ ক্যান মেজার, একটা ফর্মুলা আছে ব্যাংকে, সেই ফর্মুলা দিয়ে ক্রেডিট রিস্কটাকে মেজার করা হয়। যে মডার্ন অ্যাপ্রোচ ফোকাস অন ক্যালকুলেশন অফ এক্সপেক্টেড লোন লস। এক্সপেক্টেড লোন লস মানে লোন দেওয়ার সময় যে লস হতে পারে, এটার এক্সপেক্টেড লোন লস, এটা মেজার করা হয়। অ্যাকর্ডিং টু দ্য নিউ অ্যাপ্রোচ, এক্সপেক্টেড লোন লস ইজ ফাংশন অফ probability of default, exposure of at default, and loss given default. It is expressed as follows. এই ফর্মুলাটা লিখে রাখবেন যে expected loan loss ELL equal PD into EAD into LGD, মানে বলছে expected loan loss equal probability of default into exposure at default and loss given default। তাহলে তিনটা মিলে হচ্ছে expected loan loss default, এবং প্রত্যেকটা এখানে এক্সপ্লেন করা আছে। expected loan loss as the average or mean amount of credit loss to be incurred over a particular time period. The loss is measured at the present value or book value of receivables that will not be collected or will have become unrecoverable and therefore will be written off or otherwise expense during a particular period of time. Probability of default বলছে is the percentage probability of a borrower entity to produce a default even as received by the lender over a specified period of time, typically 1 year. The probability of default is most often stated for the future period beginning immediately, but can also be expressed as a forward default probability beginning in 1 year for 1 year. Exposure at default is the total balance owed by a borrower
to the particular lender at time of default expressed in current currency unit. Loss given default is the percentage of percentage of exposure at default that is considered lost once it has been established that a default has occurred. The loss given default is equal to 100% minus the percentage of EAD that will be recovered by way of liquidation of collateral that other post default collection action. ঠিক আছে, এই চারটা আইটেম দিয়ে আমরা লসটা ক্যালকুলেট করি, মেজারমেন্ট। আর পোর্টফোলিও ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট, সেখানে একটা ছিল দুই ধরনের রিস্ক ছিল। কি কি রিস্ক? ক্রেডিট রিস্ক দুই ধরনের, কি কি? ক্রেডিট রিস্ক টু টাইপস, কি কি? লেখে নাই, অনেকেই লেখে নাই। এইটা বলছিলাম যে এটা একটু খাতার মধ্যে লিখে রাখতে। এই ফিগারটা ক্রেডিট রিস্ক, স্ট্যান্ডঅ্যালোন রিস্ক, পোর্টফোলিও রিস্ক। এর মধ্যে স্ট্যান্ডঅ্যালোন এর ডিফল্ট রিস্ক, ডাউনগ্রেডেড রিস্ক, আর একটা হলো কনসেন্ট্রেশন রিস্ক, সিস্টেমেটিক রিস্ক। ঠিক আছে, এইখানে এসা পোর্টফোলিও রিস্ক দুই ধরনের ছিল, ক্রেডিট কনসেন্ট্রেশন রিস্ক আর একটা ছিল সিস্টেমেটিক রিস্ক। কনসেন্ট্রেশন রিস্ক, এই যে বলছিলাম যে কনসেন্ট্রেশন রিস্ক অ্যারাইজ when any bank invests its most or all of the asset to single or few individual or entities or sector or instrument। মানে আপনার অনেকগুলো অপশন আছে, এর মধ্যে এই অপশনগুলোর মধ্যে থেকে কোনো একটা পার্টিকুলার অপশনে আপনি কি বেশি টাকা যখন ইনভেস্ট করবেন বা লোন দিবেন, সেইটাই হচ্ছে কনসেন্ট্রেশন। সেখানে রিস্ক আছে, সেই রিস্কটাকে বলছে কনসেন্ট্রেশন রিস্ক। দ্যাট মিনস when any bank fails to diversify its loan and investment portfolio, concentration risks emerge। যখন সে ফেল করে ডাইভার্সিফাই করতে তখনই কনসেন্ট্রেশন। ডাউনটার্ন ইন কনসেন্ট্রেট activities and or area may cause huge loss to a bank relative to its capital and can threaten the bank health or ability to maintain its core operation. Various types of concentration and are observed in the credit portfolio of different bank in Bangladesh. These concentration are economic purpose wise concentration হতে পারে, ডিভিশন ওয়াইজ কনসেন্ট্রেশন হতে পারে, তারপর হচ্ছে ইন্ডাস্ট্রি ওয়াইজ যে concentration in medium and large industries, concentration in urban advance, concentration in high interest rate advance, concentration is real estate security against মানে বলছি যেগুলো কনসেন্ট্রেশন আমি শুধু ইন্ডাস্ট্রি ওয়াইজ কনসেন্ট্রেশন হতে পারে, এলাকা লোকালিটি ওয়াইজ কনসেন্ট্রেশন হতে পারে। ঠিক আছে, কতগুলো ইন্ডেক্স দিয়ে বলছে কনসেন্ট্রেশন রিস্ক মেজার করা যায়। এখন বলছে যে এটা আমরা কিভাবে রিডিউস করতে পারি কনসেন্ট্রেশন রিস্ক, সেইখানে বলছে জাস্ট একটাই, সেটা হলো কি লিমিট দেওয়া দেওয়া, যে এই সেক্টরে এর বেশি লোন দেওয়া যাবে না। এটা ওই ক্রেডিট পলিসি যখন আমরা বুঝি সেইখানেও বলা ছিল যে প্রত্যেক ইন্ডিভিজুয়াল বা ইন্ডাস্ট্রি ওয়াইজ লিমিট ঠিক করতে হবে ব্যাংকের, যে আমি কোন কোন সেক্টরে টোটাল লোনের কত পার্সেন্ট দিব। সেটাই বলছে যে আমরা রিজিওনাল, কান্ট্রি পার্ট, লার্জ লোন, সেক্টর ওয়াইজ বিভিন্ন লিমিট দিয়ে এটা মিনিমাইজ করা যায়। ঠিক আছে, তাহলে আমরা এই চ্যাপ্টারে কি কি পড়লাম? ক্রেডিট রিস্ক, রিস্কের টাইপস, তারপরে স্ট্যান্ডঅ্যালোন রিস্ক কিভাবে হতে পারে, ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্টের স্টেপ গুলা কি, ইম্পর্টেন্স কি ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্টের স্টেপ গুলা কি আছে, আর কনসেন্ট্রেশন রিস্ক কাকে বলে, আর রিস্ক মেজারমেন্ট টেকনিক যে ফর্মুলাটা সেটা আমরা দেখলাম যে কিভাবে রিস্ক মেজার করা যায়। এই 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 ম্যাটেরিয়াল থেকে আমরা আপাতত এইটুকুই পড়লাম।
তারপরে আমাদের এটা কি ছিল, রিস্ক ম্যানেজমেন্ট। এখান থেকে এই ম্যাটেরিয়ালটা ওই একই পড়া, যে ক্রেডিট অ্যাসেসমেন্টস এন্ড রিস্ক গ্রেডিং, ওখানে আমরা যেটা বললাম যে কিভাবে ক্রেডিট অ্যাসেস করবে। হ্যাঁ, ক্রেডিট অ্যাসেসমেন্টের প্রসিডিউর, এই রিস্ক গ্রেডিং এর কথা বারবার আসছে যে ব্যাংকগুলা অ্যাকচুয়ালি তাদের ক্রেডিটকে বিভিন্ন ধরনের রেটিং করে, যে কোনটা কি ধরনের। এটার বাংলাদেশ ব্যাংকের একটা গাইডলাইন আছে রেটিং এর, যে আমার গ্রেডিংটা কত ধরনের হবে। আমি এখান থেকে ওই রিস্ক অ্যাসেসমেন্ট তো ওখানে যেটুকু পড়লাম এইটুকু বেসিক বুঝলে হবে। এখানে আরো ডিটেলস বলা আছে যে কিভাবে আমরা এই অ্যাসেসমেন্টটা করব, পার্টিকুলার ইয়ে ধরে ধরে পয়েন্ট ধরে। রিস্ক গ্রেডিংটা একটু দেখবো যে কত ধরনের গ্রেডিং হয়। রিস্ক গ্রেডিং, all banks should adopt a credit risk grading system. The system should define the risk portfolio of borrower to ensure that account management, structure and pricing are commensurate with the risk involved. যে গ্রেডিং অনুযায়ী আমরা আসলে ইয়ে করব, তার প্রাইসিংটা করব, যে খুব ভালো হলে তার প্রাইসিং একরকম হলে, এভারেজ হলে তার প্রাইসিং একরকম হবে, ডাউনগ্রেডেড হলে মানে খুব খারাপ গ্রেড হলে তার প্রাইসিং এক ধরনের হবে। রিস্ক গ্রেডিং ইজ এ কি মেজারমেন্ট অফ এ ব্যাংকস অ্যাসেট কোয়ালিটি, and as such it is essential that grading is a robust process. All facilities should be assigned a risk grade. যে বলছে যে সব ফেসিলিটি ডিপেন্ড করবে গ্রেডের উপরে। where deterioration in risks is noted, the risk grade assigned to a borrower and its facility should be immediately changed. Borrower risk grade should be clearly stated on credit application. The following risk grade matrix is provided as example. Refer also risk grade score attached. The more conservative risk grade should be applied in if there is a difference between the personal judgment and risk grade score card result. It is recognized that the bank may have more or less risk grade. However, monitoring standard and account management must be appropriate given the assigned risk grade. তাহলে আমরা এই যে রিস্ক গ্রেডিং, বাংলাদেশ ব্যাংকের রিস্ক গ্রেডিং যে সার্কুলার বা ম্যানুয়াল আছে সেই অনুযায়ী আমরা এই রিস্ককে কত ধরনের, এই যে গ্রেড খেয়াল করবেন, গ্রেড 1 2 3 4 5 6 7 8, ওকে, এই যে 8 ধরনের গ্রেডিং এর কথা বলা আছে এবং এক্সপ্লেনেশন গুলোও আছে। তাহলে এই গ্রেডিং, হ্যাঁ, ক্রেডিট রিস্ক কি লিখলাম আমি, দেখা যাচ্ছে? The types of credit as per credit risk grading of Bangladesh Bank. যে টাইপস, আমরা তো এমনিতে লোনের জেনারেল টাইপস করছি, ফান্ডেড, নন ফান্ডেড। বাংলাদেশ ব্যাংক তার যে ক্রেডিট রিস্ক গ্রেডিং ম্যানুয়াল আছে সেখানে এই ওভারঅল ক্রেডিটের মানে ক্রেডিটটার রিস্ক অনুযায়ী, রিস্ক বেস গ্রেডিং, রিস্ক অনুযায়ী এই গ্রেডিং বা রেটিং করছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি 8 টাইপস, 8 ধরনের, হ্যাঁ, 8 টাইপস।
যেমন 1 নাম্বার যেই গ্রেড 1 নাম্বারে রাখছে যেটা সেটাকে বলা হচ্ছে সুপেরিয়র। সুপেরিয়র, হ্যাঁ, 1 নাম্বারে রেটিংটার নাম হচ্ছে সুপেরিয়র এবং এটার গ্রেড হচ্ছে 1, সুপেরিয়র। এবং সবচেয়ে বেস্ট লোন এটা। কোন লোনটাকে বলছে সুপেরিয়র? দেখেন, ফেসিলিটিজ আর ফুললি সিকিউরড বাই ক্যাশ ডিপোজিট। যেই ব্যাংকের যেই ধরনের লোন এটা ক্যাশ ডিপোজিট দিয়ে সিকিউরড, সেই লোনটাকে বলছে কি লোন? সবচেয়ে ভালো লোন। কারো কোনো এক্সাম্পল বলতে পারবেন এটা? ব্যাংকে আপনার ইয়ে অনুযায়ী ধরেন আপনি এফডিআর করবেন, অনেক ব্যাংক আছে বলে যে এফডিআর এর এগেনস্টে লোন অফার করে তারা, যে আপনার যা এফডিআর আছে তার 80% লোন নিতে পারবেন। এটা কি শুনছেন কখনো? ইয়েস স্যার। এফডিআর এর এগেনস্টে লোন নেওয়া যায়। এফডিআর মানে কি? আপনি ফিক্সড 1 কোটি টাকা রাখলেন, ব্যাংক আপনারে বলছে আপনার এফডিআর এর এগেনস্টে আপনি 80% টাকা আমাদের কাছ থেকে লোন নিতে পারবেন। তা আপনি 1 কোটি টাকা রাখলেন, এই 1 কোটি টাকাকে সিকিউরিটি দিয়ে মানে মর্টগেজ করে আপনি কি করলেন? 80 লাখ টাকা লোন নিলেন। এখন লোন নিয়ে আপনি আর দিলেন না টাকা, ডিফল্টার হয়ে গেলেন, লোন ডিফল্টার। ব্যাংকের লস কত হবে বলেন তো? আপনি 80 লাখ টাকা নিয়ে ডিফল্টার হয়ে গেছেন বা পালায়ে গেছেন। ব্যাংকের এখানে ব্যাংকের তো লস হবে না স্যার। লস হবে না, তাহলে লস যদি না হয় ব্যাংকের কোনো রিস্কও নাই। আমরা তো লসের সাথে রিস্ককে মেজার করছি, যে তাহলে এখানে যেহেতু ব্যাংকের কোনো লস নাই, তাহলে এই পুরো লোনটাই কি, এই যে 80 লাখ টাকা লোন, এটা কোন ক্যাটাগরিতে ফেলবো আমরা? সুপিরিয়র স্যার, গ্রেড 1। সুপিরিয়র, 1 নাম্বার গ্রেডে। মানে এই লোনটা লস হওয়ার কোনো সম্ভাবনা নাই, কারণ 1 কোটি টাকা ব্যাংকের কাছে আছে, আপনি 80 লাখ টাকা নিয়ে গেছেন, আপনি যদি ডিফল্টার হয়ে যান ব্যাংক কি করবে? আপনার ওই 1 কোটি টাকা থেকে 80 লাখ টাকা কেটে রেখে বাকি 20 লাখ টাকা বা ইন্টারেস্ট বাদে যে টাকা আসে ওটা আপনাকে দিয়ে দিবে। ব্যাংকের কোনো লস নাই। এইটাকেই বলছে ফেসিলিটিজ আর ফুললি সিকিউরড, মানে লোন আর ফুললি সিকিউরড বাই ক্যাশ ডিপোজিট বা এফডিআর, গভর্নমেন্ট বন্ড। গভর্নমেন্ট বন্ড মানে একজন ক্লায়েন্ট কি করছে, তার কাছে গভর্নমেন্টের ট্রেজারি বন্ড আছে, সে কি করলো? ট্রেজারি বন্ড গুলা ব্যাংকের কাছে জমা রেখে লোন নিছে, এখন ও গিয়া ডিফল্টার হয়ে গেছে। ট্রেজারি বন্ড যেটা দেওয়া, এইটা এটা এটা কার? গভর্নমেন্টের জিনিস। তো একটা দেশের গভর্নমেন্ট কি ডিফল্ট হইতে পারে? নো স্যার। বাংলাদেশ যতদিন পর্যন্ত বাংলাদেশ নামে থাকবে ততদিন পর্যন্ত তার একটা সরকার থাকবে। সরকারকে লোন দেওয়া মানে বাংলাদেশকে লোন দেওয়া। তো বাংলাদেশ থাকলে লোনের টাকা ফেরত হবে। এই জন্য বলছে যে বাংলাদেশ গভর্নমেন্টের বন্ড বা বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ গভর্নমেন্টের গ্যারান্টিতে, ওই যেমন কাউন্টার গ্যারান্টি, যে বাংলাদেশ যে বাংলাদেশ ব্যাংক গভর্নমেন্টের কোন গ্যারান্টিতে কোনো লোন যদি দেওয়া হয় সেই লোনটাকে বলা হচ্ছে গ্রেড 1 লোন, মানে সুপেরিয়র লোন। এটা লস হওয়ার কোনো সম্ভাবনা। আরেকটা বলছে টপ টায়ার ইন্টারন্যাশনাল ব্যাংক, মানে হচ্ছে যে পৃথিবীর টপ যে ইন্টারন্যাশনাল ব্যাংক গুলো আছে, ধরেন প্রথম 10টা ব্যাংক, এই ব্যাংকগুলার গ্যারান্টিতে যদি কোনো লোন দেওয়া হয় সেই লোনগুলা পড়বে সুপেরিয়র লোনের। তাহলে একটা হলো ক্যাশ সিকিউরিটি, আর একটা হলো গভর্নমেন্টের লোন, আর একটা হলো ইন্টারন্যাশনাল টপ টায়ার ব্যাংকের যদি কোনো লোন হয়। অল সিকিউরিটি ডকুমেন্টেশন শুড বি ইন প্লেস, যেগুলো ডকুমেন্টেশন থাকতে হবে। তাহলে এই ধরনের লোনকে আমরা বলছি কোন ক্যাটাগরিতে ফেলবো? সুপেরিয়রে। এখন সেকেন্ড যে গ্রেড সেটা হচ্ছে, সেকেন্ড গ্রেডটাকে বলছে 2 নাম্বার গ্রেড হচ্ছে গুড, ভালো লোন। একটা হচ্ছে সুপেরিয়র লোন, তার চাইতে একটু গ্রেড খারাপ যে লোনটা সেটাকে আমরা বলছি ভালো লোন, মানে স্যাটিসফ্যাক্টরি রিস্ক আছে উপরেরটাতে, কিন্তু একদম মিনিমাম রিস্ক বা রিস্ক নাই। আর পরেরটাতে গুডে এই রিস্ক যেটা আছে এটা স্যাটিসফ্যাক্টরি রিস্ক আছে, যে মোটামুটি। তো বলছে দ্য পেমেন্ট ক্যাপাসিটি অফ দ্য বরোয়ার ইজ স্ট্রং, ধরেন পেমেন্ট ক্যাপাসিটি খুব ভালো বড়োয়ারের, এই লোনগুলোকে বলছি আমরা গুড। দ্য বড়োয়ার শুড হ্যাভ এক্সিলেন্ট লিকুইডিটি অ্যান্ড লো লিভারেজ। দ্য কোম্পানি শুড ডেমনস্ট্রেট কনসিস্টেন্টলি স্ট্রং আর্নিং অ্যান্ড ক্যাশ ফ্লো অ্যান্ড হ্যাভ আনব্লেমিশড ট্র্যাক রেকর্ড।
all security documents should be in place. Average score of 95 or greater based on credit risk grading score. যে credit risk grading করা যায় বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন আছে, ওই অনুযায়ী স্কোর করলে যার 0.95 এর উপরে আসে তাকেই বলছে গুড ক্যাটাগরি। তাহলে থার্ডটার নাম হচ্ছে অ্যাকসেপ্টেবল। হ্যাঁ, এইটা একটু নিচে গুডের চাইতে। অ্যাডিকুয়েট ফাইন্যান্সিয়াল কন্ডিশন দো মে নট বি এবল টু সাস্টেইন এনি মেজর অর কন্টিনিউড setbacks. These borrower are not as strong as grade 2 borrower, but should still demonstrate consistent earning. যে grade 2 এর মতো না, কিন্তু তার খুব ভালো আর্নিং আছে। Cash flow and have a good track record. All borrowers should not be graded better than 3 if realistic audited financial statement are not received. These asset মানে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ছাড়া এটা করবেন না, অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ছাড়া। ঠিক আছে, তো 1 হলো সুপিরিয়র, সেকেন্ড গ্রেড হলো গুড, থার্ড গ্রেড হলো অ্যাকসেপ্টেবল, ফোর্থ গ্রেড বলছে মার্জিনাল। মার্জিনাল একদম ভালোর একদম শেষের দিকে, খুব বেশি টেনশনের না। Grade 4 asset warrant greater attention due to condition affecting the borrower, the industry or the economic environment. These borrower have an above average risk due to strain, liquidity, higher and normal leverage, thin cash flow and or inconsistent earning. ঠিক আছে, এই ধরনের প্রবলেম থাকলেও আমরা তাদেরকে বলছি মার্জিনাল। তাহলে সুপিরিয়র, গুড, অ্যাকসেপ্টেবল, ফোর্থ হচ্ছে 8 নম্বর হচ্ছে মার্জিনাল, 5 হচ্ছে স্পেশাল মেনশন। এইখান থেকে প্রবলেমে পড়ে যাচ্ছে। হ্যাঁ, প্রবলেম বলছে 5 গ্রেড অ্যাসেটস হ্যাভ পটেনশিয়াল উইকনেস দ্যাট ডিজার্ভ ম্যানেজমেন্ট ক্লোজ অ্যাটেনশন। যে তার কিছু উইকনেস আছে যেখানে ম্যানেজমেন্টের ক্লোজ অ্যাটেনশন দিতে হবে। ইফ লেফট আনকারেক্টেড দিস উইকনেস মে রেজাল্ট ইন এ ডেটোরিয়েশন অফ দ্য রিপেমেন্ট প্রসপেক্টস অফ দ্য বরোয়ার। মানে একটা প্রবলেমে পড়তেছে, এখনই যদি প্রবলেমটা সলভ করা না হয় তাহলে ভবিষ্যতে তার এই আরো খারাপ অবস্থা হবে। এই ছিল 5টা গ্রেড। এই 6, 7, 8 হচ্ছে, এটা হচ্ছে যে খারাপ গ্রেড, এবং যেটাকে বলা হয় যে কি যে ক্লাসিফাইড অ্যাকাউন্ট। একটা হচ্ছে সাবস্ট্যান্ডার্ড, ব্যাংকের এই টার্মস গুলা দেখবেন, সাবস্ট্যান্ডার্ড লোন, তারপরে ডাউটফুল লোন, আর একটা হলে লোন লস। সাবস্ট্যান্ডার্ড ফাইন্যান্সিয়াল কন্ডিশন ইজ উইক and capacity or inclination to repay its doubtful is in doubt, যে পেমেন্ট করতে পারবে এটা সন্দেহজনক হয়ে গেছে, ফাইন্যান্সিয়াল কন্ডিশন খারাপ হয়ে গেছে। This weakness jeopardize the full settlement of the loan. Loan should be downgraded to 6 if loan payment remain past due for 60 to 90 days. যে লোনটা বকেয়া পড়ে রয়েছে অলরেডি 60 থেকে 90 দিনের মধ্যে বকেয়া, এই লোনটাকে বলছে এই কোন গ্রেডে রাখতে হবে, এটার গ্রেডিংটা কি নাম হবে, যে তার যেদিন টাকা দেওয়ার কথা ছিল ওইখান থেকে অলরেডি 2 মাস পার হয়ে গেছে, 2 মাস থেকে 3 মাসের মধ্যে যেই ডিউটা থাকবে, লোন দিচ্ছে না, এইরকম সিচুয়েশনের লোন গুলোকে বলা হবে এসএস, মানে সাবস্ট্যান্ডার্ড লোন। তারপর বলছে ডাউটফুল এন্ড ব্যাড, ডাউটফুল, সন্দেহ এন্ড ব্যাড, 7 নাম্বার গ্রেডিং। এটাতে বলছে ফুল রিপেমেন্ট অফ প্রিন্সিপাল এন্ড ইন্টারেস্ট আনলাইকলি এন্ড দ্য পসিবিলিটি অফ লস ইজ এক্সট্রিমলি হাই, যে লোনটা লস হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি, মানে লোন ইন্টারেস্টও দিচ্ছে না, প্রিন্সিপাল অ্যামাউন্টও দিচ্ছে না। However, due to specifically identifiable pending factors such as litigation, liquidation procedure or capital injection, the asset is not yet classified as loss. Asset should be downgraded to 7 if loan payment remain past due over 90 days. খেয়াল করছেন, 90 দিনের বেশি হয়ে গেছে, 90 দিন পর্যন্ত আমি এটাকে অ্যাসেস বলবো, সাবস্ট্যান্ডার্ড। 90 দিনের পরে গেলে এটাকে আমরা বলবো কি লোন, ডাউটফুল এন্ড ব্যাড। ব্যাড। আর লাস্ট হচ্ছে লস ক্যাটাগরি, লস হয়ে গেছে, এটা একদম ইনকাম স্টেটমেন্টে আপনি দেখায়া প্রভিশনের সাথে অ্যাডজাস্ট করে দিতে হবে যেটা লস। হ্যাঁ, আগের গুলা পর্যন্ত কিন্তু প্রভিশনের সাথে অ্যাডজাস্ট করবেন না, আপনি আলাদা আলাদা রাখবেন, কিন্তু যখনই লস হয়ে যাবে সাথে সাথে, যখনই লস কনসিডার করবেন সাথে সাথে এটাকে প্রফিটের এগেইনস্টে চার্জ করতে হবে। বলছে অ্যাসেট গ্রেডেড 8 আর লং আউটস্ট্যান্ডিং উইথ নো প্রগ্রেস ইন অবটেইনিং রিপেমেন্ট ইন এক্সেস অফ 180 days
পাস্ট ডিউ, মানে অলরেডি 180 দিন পার হয়ে গেছে। হ্যাঁ, টাকা দিচ্ছে না, ওটা 90 দিন থেকে 180 দিন মানে 6 মাস, 6 মাস পার হয়ে গেছে। অর ইন লেট স্টেজ অফ উইন্ডিং আপ অর লিকুইডেশন, দ্য প্রসপেক্ট অফ রিকভারি ইজ পোর অ্যান্ড লিগাল অপশন হ্যাভ বিন পারসুড, মানে আপনাকে মামলা করতে হবে। দ্য প্রসিড এক্সপেক্টেড from the liquidation or realization of security may be awaited, the continuance of the loan as a bankable asset is not warrant, মানে আর এটা অ্যাসেট হিসেবে দেখানো যাবে না, এটাকে লস্ট করে ফেলতে হবে। and the anticipated loss should have been provided for। ঠিক আছে, তাহলে তাহলে আমরা কয় ধরনের গ্রেড দেখলাম, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ ব্যাংকে যারা চাকরি করবেন সারাক্ষণ সাবস্ট্যান্ডার্ড, ডাউটফুল, ব্যাড এন্ড লস, এগেইনস্ট এ প্রভিশন, এগুলা নিয়ে কথা বলতে থাকবেন। আপনাদের ওই সিলেবাসে এটাও আছে, প্রভিশনের বিষয়টা। আমরা আজকে তো টাইম পেলাম না, প্রভিশনটা আমি নেক্সট ক্লাসে দেখাই দিব। প্রভিশন, এই ক্লাসিফিকেশন তো বললামই, ঠিক আছে? হ্যাঁ, ইয়েস স্যার। ওকে, তাহলে এই ম্যাটেরিয়ালটা আপলোড করা আছে গুগল ক্লাসরুমে, যখন লাগবে ওখান থেকে দেখে নিবেন। যেহেতু টাইম ওভার হয়ে গেছে, আজকের মতো ক্লাস স্যার বলেন। স্যার স্যার আমি স্যার একটু লেটে জয়েন করেছি স্যার, অ্যাটেন্ডেন্সটা মিস করেছি আর কি। অ্যাটেন্ডেন্স ইয়েস স্যার। দেখতেছি না। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমারও সেম ইস্যু স্যার, আমার একটু মাঝখানে ইন্টারনেট ছিল না, আর এই তো স্যার এর জন্য অ্যাটেন্ডেন্সটা মিস হয়ে গেছে। আমি দিচ্ছি, লগ ইন করতে হয় তো। একটু বলেন আইটি গুলা। 1007 স্যার 79 স্যার। 7 কি আছে? 79 ইয়েস প্রেজেন্ট স্যার। স্যার, ইয়েস স্যার, স্যার 89। 79 প্রেজেন্ট স্যার। আর 89? ইয়েস স্যার। 79, 89, আর কি আছে? 97? 97. Yes, sir. 97. হ্যাঁ, Yes, sir. 97 97, আছে। sir. শুধু অ্যাবসেন্ট আছে আপনার 20 ব্যাচের 1007। 1007 কি আছে? এমনি কন্টিনিউ করছে না, না? হ্যাঁ, যারা 20 ব্যাচের আছেন ওরা কি জানেন সাদিকুল ইসলাম সে কন্টিনিউ করবে কিনা, না নাই? Sir, মনে হয় না কন্টিনিউ করছে। হ্যাঁ, কন্টিনিউ করছে না, কোনো ক্লাসে 3টা ক্লাস, আজকে তো মানে 4th ক্লাস না? ইয়েস স্যার। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ওকে। তাহলে ক্লোজ করি, নেক্সট আরেকটা তো শুরু হবে 12টা থেকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। Drake and Kendrick Lamar hate each other. Well,